বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com. All programs are followed on ICT Act 2018. Dedicated URL newsstar.com 21/04/2024 23/6/2024 OLNP 112 DB 846 VP 1221 NP 44982450 Please. এনএসটিভির ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, এডিটর, পাবলিশার অ্যান্ড ওনার, www.dailynewsstar.com। আজ আমাদের এখানে ভার্চুয়াল এডিটর এবং আমার বাম দিকে www.dailynewsstar.com, আমাদের ন্যাশনাল ইউআরএল newsstar.com, নিয়মিত সিনিয়র জার্নালিস্ট এবং এই যে উপস্থাপক মুস্তাফিজুর রহমান। আমার ডান দিকে উপস্থিত দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সিনিয়র জার্নালিস্ট শেখ কামাল উদ্দিন। আমি আজ এখানে অনুষ্ঠানটি খুব সংক্ষেপ সময় আমাদেরকে দেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিস্থিতি সহ আর কি যে অনুষ্ঠানগুলো হবে তার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ, এইটা ডেইলি ভিউজের আজকের যে প্রোগ্রাম ঈদ পরবর্তী অফিস যাত্রা PEOS লিকসার, অর্থাৎ এই যে www.dailynewsstar.com অনলাইন বেস যে নিউজ পোর্টাল এর সিইও আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের ওয়ারফিল্ড ওরিয়র এর ওপরেই কিছু কথা, দুয়া এবং হজ উমরা। শুরুতেই আর কি আমি হজ উমরার যে প্রোগ্রামটি আমাদের এই নিউজ পোর্টাল হওয়ার পরে 21/4/2024 আমরা নিবন্ধন প্রাপ্ত হই। আজ আমাদের অনলাইন নিউজ পোর্টাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 112, ডেইলি ভিউজ 846, ভিডিও প্রোগ্রাম 1221, 23 জুন 2024। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিকচার্স 52। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের রাষ্ট্রীয় বৈদেশিক রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরত এসেছেন। অর্থাৎ গত 2 দিন ভারতের রাজধানী দিল্লিতে ভারতীয় তৃতীয়বারের মতো সরকার প্রধান শ্রীমান নরেন্দ্র দামোদর দাস মোদী আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে এই যে ভারত সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরত এসেছেন। 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, যার ভিতরে আর কি এই যে তিস্তা নিয়ে কোনো সমঝোতা বা স্মারক হয় নাই। পরবর্তী পর্যায়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন আর কি তাদের একটি টেকনিক্যাল গ্রুপ বাংলাদেশ তিস্তা ব্যারেজ, তিস্তা এই এলাকাটা তারা দেখবেন, দেখার পরেই আর কি তিস্তা চুক্তির ওপরে কথাবার্তা হবে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, আপনার এই যে এই প্রোগ্রামটা তো আপনাদেরই আর কি, ঈদ পরবর্তী আর কি। এবার ঈদ কিভাবে কাটালেন? আমার এদিকে আমার এই যে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, এই যে রোড অ্যাক্সিডেন্ট
এইটা তো এই যে যেগুলো ব্রেকলেস অর্থাৎ ইজি বাইক, তারপরে হচ্ছে এই টু হুইলার মোটরসাইকেল, এবং রাস্তার সংকীর্ণতা এবং ট্রাফিক ঈদের সময় একেবারেই ঢিলে ঢালা ভাব তো দূরের কথা, কোনো ট্রাফিকই থাকে না, বিশেষ করে হাইওয়েগুলোতে। এছাড়াও হাইওয়ে থানা হয়েছে, ফাঁড়ি হয়েছে, কিন্তু হাইওয়ে পুলিশের দেখা মেলে না। এইটাই আপনি এইটার উপরেই একটু বলেন, আপনাদের সময় তো এই 90 সেকেন্ড করে, এরপরেই আর কি আমার এই বাম দিকের সাংবাদিক বলবেন। আপনি তো বললেন আর কি পদ্মা পার হয়ে ওপারেই আর কি যে অবস্থাটা একটু। টুঙ্গিপাড়া থেকে পাথরঘাটা যাওয়ার পথে যে রাস্তাগুলোতে 2 লাইন করা হয়, এতে 3টা গাড়ি, যখন 2টা গাড়ি যায় পাশাপাশি আর একটা গাড়ি ক্রস করতে গেলে তখন তার স্পেস থাকে না। আর এই স্পেসের সংকীর্ণতার কারণেই দুর্ঘটনাগুলো বেশি করে ঘটতেছে। তো আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে দেখা যাচ্ছে কি আপনার হেলমেট, বেশিরভাগ দেখা যায় কি হেলমেট ছাড়াই হচ্ছে মোটরসাইকেল ড্রাইভ করে, এই জন্য দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি। আর ইজি বাইক, 3 হুইলার এই গাড়িগুলো তো কোনো মানে ব্রেকলেসের কারণে এদের চলার কোনো গতিসীমা থাকে না। এই গতিসীমা থাকে না বিধায় দেখা যাচ্ছে বাস, ট্রাক, এরা ভারী গাড়ি চলাচল করে, এদের রোডে স্পেস দিতে পারে না বিধায় দুর্ঘটনাগুলো বেশি ঘটতেছে। এইটা এখানে আপনার আমি বলি, পদ্মা ব্রিজ হওয়ার পরে বা পদ্মা ব্রিজ পূর্ববর্তী যে ভাবেই আর কি হাইওয়েতে বিশেষ করে মোটরযান, গাড়ির স্পিড, চালক, এই সকল কিছুরই কিন্তু এরপরে হচ্ছে পরিশেষে যেটা আমাদের যানবাহন, অধিকাংশ যানবাহনই এই যে ফিটনেস বিহীন বা যাদের ফিটনেস আছে তাদেরও নবায়ন নাই। এছাড়াও আরেকটি আর কি এই যে মোটরসাইকেল পদ্মা ব্রিজের ওপর দিয়ে কিন্তু চলাচল করাটাই নিষেধ, এবং পদ্মা ব্রিজ ওই ফরিদপুরের দিকে এবং ঢাকার দিকে আর কি এখানেও 10 কিলোমিটার করে আর কি ওই যে মোটরসাইকেলের জন্য আলাদা জোন করে দেওয়া হয়েছে, সেটা কেউ মানে না। এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা, যেহেতু পদ্মা ব্রিজ এশিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে সবচেয়ে বড় এবং জনবহুল এবং বিজি ব্যস্ত রাস্তা, এখানকার আর কি সাইটের যে রাস্তাগুলো আরো একটি করে লেন বাড়িয়ে দিয়ে এইটা দিয়ে ওই যে মানুষজনের মোটরসাইকেল সহ ব্রেকলেস গাড়ি এবং অন্যান্য যানবাহনের জন্য আমার মনে হয় পদ্মার এপার ওপার দিয়ে আর কি যে রাস্তাগুলো ওইদিকে টঙ্গিপাড়া পর্যন্ত, এখানে তো দেশ বিদেশে প্রতিদিন অনেক গাড়ি যাতায়াত করে। তো এই জায়গাটার এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা যে এই যে বিশেষ করে সর্বসময়েই হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ এরা যদি এদের দায়িত্বটা সুচারুরূপে পালন করে, এবং যারা আর কি মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের যারা আরোহী অর্থাৎ ওই যেগুলো ভাড়ায় চলে এই রকম, এবং যানবাহন আর কি বিশেষ করে প্যাসেঞ্জার গাড়িগুলোর ড্রাইভাররা যাতে প্রকৃত অর্থেই যারা চালক এরাই যাতে গাড়ি ড্রাইভিং করে, তাহলে এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা কিছুটা এইটা অব্যাহতি পাবো। আপনার এই যে ঈদ পর্ববর্তী গত বুধবার তো অফিস আদালত শুরু হয়েছে, ঢিলে ঢালা ভাব ছিল, লোকজন ছিল না। আজই মূলত আর কি অফিস আর কি ঈদ পরবর্তী যেটা অফিস যাত্রা বলা হয় সেইটাই চালু হলেও তেমনটা ভাবে আর কি অফিস আদালত বা অন্যান্য জায়গায় কর্মস্থলে উপস্থিতিটা বা কর্মকাণ্ডটা পরিলক্ষিত হয় না। এখান থেকে আমার এখানে আপনার এই যে বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, হলি কার্গো এক্সপ্রেসের প্রোপাইটার, এখানটাই আর কি আপনার এইবার ঈদ আমাদের কেমন গেল। এছাড়াও আজ আমাদের একটি প্রোগ্রাম এখানে আছে, এই যে কাস্টমস রাজস্ব সংবাদ। আপনি তো ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে 30 মে এখানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছিলেন। নানান জটিলতার কারণে নির্বাচন হয়ে গেলেও
এখানে মামলা মোকদ্দমা হয়েছে। তো সেই হিসাব দিয়ে আপনার যদি এই যে কাস্টমস, রাজস্ব এবং বাজেট এর ওপরে সিঅ্যান্ডএফ রাজস্ব ব্যবসায়ীদের ভূমিকা কি, এর ওপরে খুব সংক্ষেপে একটু বলবেন আর কি। আমাদের সময় খুব কম, এখানে 90 সেকেন্ড করে সময় মাত্র আর কি। আমাদের সিএনএফ এজেন্ট যারা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে লাইসেন্স প্রাপ্ত, তারা সরকারের রাজস্ব আহরণের জন্য কাজ করে নিবেদিত প্রাণ। এদের ভালো মন্দ এরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, রাজস্ব আহরণ করতে পারে, জাতীয় রাজস্ব বোর্ডের যে নিয়ম কানুন নীতিমালা সংশোধন করতেছে, যেগুলো অলরেডি আমাদের উপরে আরোপ করা হয়েছে, এগুলো থেকে অনেক কিছুই পরিবর্তন করা দরকার, নইলে আমাদের সাথে এটা বিমাতা সুলভ আচরণের মতো হয়ে যাচ্ছে। এখানে আপনার ওই যে একটা কথা বলি, কাস্টম হাউসগুলো ইতিমধ্যে আমি এখনই খবর পেলাম, এই যে আইসিটি কাস্টম হাউসে এখানে কি যেন আপনি বললেন বিলাপেন্টি, এই একটু বলেন তো, তারপর আমি বলছি আপনার। প্রথম আপনার হচ্ছে বিলাপেন্টি দাখিল করে প্রথম যে এক্সামিন করতেছে, ডকুমেন্টসের পর এক্সামিন করার পর ওখানে মাল বেশি আছে কি কম আছে এটা তো সিএনএফ এজেন্টের বোঝার কোনো উপায় নেই। কাস্টম কর্তৃক ওটাকে এক্সামিন করে প্রথম পর্যায়ে মাল বেশি পাওয়ার কারণে লাইসেন্সের পর লাইসেন্স রুলসে নিয়ে তার লাইসেন্সটা বাতিল করার জন্য পানিশমেন্ট দিচ্ছে। এটা কি কোনো নিয়মে পড়ে কি না? না, এখানে আপনার এটা তো গেল আপনি যেটা বললেন সিম্পল একটা ব্যাপার। এখানে পানগাঁও কাস্টম হাউসের একটা কথা আমি বলি, এই কাস্টম হাউসগুলো কমিশনাররা, লাইসেন্স বোর্ডের চেয়ারম্যানরা মাননীয় উচ্চতরের আদালতের কোনো আদেশই মানছে না। এখানে পানগাঁও কাস্টম হাউসে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের 2018 সালে একটি মামলা করেন আর কি বিভাগীয়ভাবে কমিশনার তৎকালীন। এইটার উপরে রিট পিটিশন হয় পর্যায়ক্রমে, যেটা এই যে সময় বৃদ্ধি হতে হতে এটার একটা শেষ চিঠি হয় এপ্রিল মাসের 22 তারিখ। এর মেয়াদটা ছিল জুন মাসের 22 তারিখ পর্যন্ত। কিন্তু পানগাঁও কাস্টম হাউস হতে আজ আমাকে ফোন দিয়ে বলছে আপনার ওই যে এক্সটেনশন যে চিঠিটা, হাইকোর্টের আদেশ, পানগাঁওয়ের আদেশটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমার কিন্তু এর যে 90 দিনের মেয়াদ, এটা আপনার শেষ হয়েছে গতকাল। আজকে আর এখান থেকে বলছে আর কি লাইসেন্স বোর্ডের যিনি চেয়ারম্যান আর কি শফিকুল ইসলাম, যে এখানে আপনার ওই চিঠিটা তো আমরা কোনো কারণ না। তো আমি বললাম আমার তো গতকাল ছিল শেষ দিন, আজকে আপনি আমাকে চিঠি দিলেন, এটা কি আদালত অবমাননা না কি? এইটা তো বলার কিছু নাই। আমি তাৎক্ষণিকভাবে আর কি আমার আইনজীবীকে এখানে পাঠিয়ে দেওয়ার পরে উনি বললেন এক আদেশের ওপরে বিভাগীয়ভাবে তো আবার কোনো আদেশ তারা প্রদান করতে পারে না আর কি। তো কাস্টম হাউসগুলো এইগুলো বরাবরই তারা করছে, এবং এই স্বেচ্ছাচারিতার কারণে যেটা রাজস্ব টার্গেট ধরা হয়েছে 4.5 লক্ষ কোটি টাকা, এখান থেকে এই কাস্টমসদের কারণেই আর কি গত বাজেটে আপনার গতবারের যে বাজেট ছিল সেখান থেকে কাঙ্ক্ষিত রাজস্বের প্রায় 6,000 কোটি টাকা বিভিন্ন মামলা মোকদ্দমায় যেসব মালামাল, বিশেষ করে ফুড সাপ্লিমেন্টারি, ওই বিভিন্ন রকমের মেশিনারিজ, তারপরে ডিউটি ফ্রি মালামালে ডিউটি আরোপ করে দিয়ে পরীক্ষা নিরীক্ষায় 6,000 টাকার আদায়তব্য রাজস্ব সরকার পায় নাই আর কি গত বাজেটে। আর এইবার যে অবস্থা করছে এতেও কিন্তু ঘাটতি হবে। তো সেই জায়গাটায় আপনার যে কথাটা, যদি এরা সুন্দরভাবে এনবিআর এর অর্থ মন্ত্রণালয়ের বিধিবিধান মান্য করে আর কি কাস্টমস পরিচালনা করে, আর এখানে যে কথা আপনি বললেন পরীক্ষণ পর্যায়ে যেই ব্যত্যয় দেখছে সিঅ্যান্ডএফ মালিকদের লাইসেন্স বাদ করছে, আইনটাই কিন্তু এই রকম নয়। এখন পেপার একটা দাখিল দেওয়া হয় অনলাইনের মাধ্যমে এসআই কোডার ভিত্তিতে।
ওখানে যখন সব 52টা ঘর পরিপূর্ণ হওয়ার পরে যখনই দেখা যায় যে মালামালের সাথে ডকুমেন্টসের সাথে ব্যত্যয় কিছু নাই, তখন পেপারটা এন্ট্রি হয়। এই রকম ওই যে যেখানে পেপারটা এন্ট্রি করা হয়, এই কেরানিরা এখন তো হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা, এরা ওই হাজার হাজার টাকার বিনিময়ে বিল অফ এন্ট্রিটা দাখিল দেওয়া হয়। এই যাচাই বাছাই পর্যায়েই যদি দেখা হয়, আর এই ক্ষেত্রে যদি পরবর্তীতে যে জায়গাটাই আপনার ধরা খাচ্ছে আর কি, এখানটাই চাকরি যাবে কাস্টমস কর্তৃপক্ষের, এবং এর মামলাটা হবে আইসিটি অ্যাক্ট 2018 অনুপাতে। তারা ওই যে আইটি কে কি বলে সুপারসিড বা ভাইলেশন করে পেপার দাখিল দিচ্ছে। হ্যাঁ, তো এখানটাই এই জায়গাটাই এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আমাদের সকল প্রোগ্রাম আইসিটি অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে আমি একজন মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। আমি 1988 সাল থেকে এই যে হাইকোর্টের মামলা মোকদ্দমা করে থাকি। আমার প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত 4টি ডিএলআর আছে, যার শেষটি 2018 সালে, এবং সংবাদপত্রের হিসাবে ডিএলআর 2021 সালে, দি ডেইলি নিউজ স্টার বনাম বাংলাদেশ রাষ্ট্র। এখানে এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাস্টম হাউস ভিত্তিক যদি তারা তাদের ন্যায়নিষ্ঠ দায়িত্বটা পালন করে, তাহলে যেমন সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা ভোগান্তিতে পড়বে না, রাষ্ট্র কাঙ্ক্ষিত রাজস্ব হতে বঞ্চিত হবে না। এখন এখানে আরেকটা প্রোগ্রাম আপনি যেটা দিয়েছেন, এই যে PEOS লেকচার 1971 ওয়ারফিল্ড। আচ্ছা, এখানে পাবলিশার, এডিটর অ্যান্ড ওনার্স এই যে লেকচার, এটা আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সম্পাদক, এবং 1971 সালের রণাঙ্গনের 265 দিনের বনগাঁ বেনাপোল যে ওয়ারফিল্ড, এই ওয়ারফিল্ডের যোদ্ধা। আমার এই যে মুক্তিযুদ্ধের সনদটি আমি নিয়ে এসছি। আর এখানে আরেকটি যেটা ছবি, এটা 2001 সালে যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আর কি এই ছবিটি টেক করা। কোভিড চলাকালীন 9 মাসের 9টি মুক্তিযুদ্ধের প্রোগ্রাম, যার ডিউরেশন আর কি 180 মিনিট, আমার এই বইয়ের ভিতরে আছে। এই বইটির প্রিফেস লিখেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেব, আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু কথা এই বইটিতে আছে। এখানে আপনি যেহেতু আমাদের ঈদুল আজহা গেল, তো এই যে মুক্তিযুদ্ধের সময় আমরা তো অবস্থান করতাম ইন্ডিয়াতে, আমাদের মুক্ত অঞ্চল হওয়ার সুবাদে, আর যেটা ওয়ারফিল্ড ছিল ওখানকার যে লাইভ ট্রির নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল, ওই জমিটা আমার নানার, এখন আমাদের। তো সেই সুবাদে আমরা সারাদিন এই বাংলাদেশে থাকতাম, খোঁজ খবর নিতাম রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি, এবং যেখান থেকে মোটরের গোলা ছোড়া হইতো। ওই রকমই একটা দিনে গাছে উঠে দেখার সময়, ওই যে দেখার জন্যে 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব বাইনোকুলার দিয়েছিল। তখন আমি ওই গাছের শব্দ দূষণে আমি বেহুশ হয়ে গাছের তেডালায় বেঁধে থাকি। তখন থেকে আমার বাম কানটা নষ্ট। গত মাসে সিএমএইচ পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে আপনার এই কানটা আর ঠিক হবে না। আমার এই কানটার প্রবলেম হচ্ছে সার্বক্ষণিক, এই এখন যেমন পেন করছে, ব্যথা হচ্ছে, এবং এইটাতে আমি শুনি না। এই পাশ থেকে যারা আছে তাদের কথাটা শুনি না, শুনতে গেলে ডাইন দিক থেকে। তো এই জায়গাটায় সেই মুক্তিযুদ্ধের 265 দিনেরই আমি যোদ্ধা। তো এখান থেকে উপস্থাপনা আর কি, আপনি যেটা জানতে চাইলেন, ওই ঈদের দিন আর কি আমরা নামাজ পড়ার জন্য আমাদের ওই সংশ্লিষ্ট জয়ন্তীপুর গ্রামের একটি মসজিদের ঈদগাহের মাঠে, তখন আর কি ওখানকার স্থানীয় মুসলমানরা বলছে, এই যারা জয় বাংলার লোক, জয় বাংলার ছেলে পিলে, এরা তোমরা পিছনের কাতারে। কথাটা কেন বলছি, আমাদের এই দেশে 14 বা 15 লক্ষ যে রোহিঙ্গা আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে, তারা কিন্তু মেহমানের আদলেই কি কারণে আছে,
আমাদের এই বাংলাদেশের 18 লক্ষ জনগণের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে একটি লোকও কিন্তু রোহিঙ্গাদের বিপক্ষে না। এটার একমাত্রই সমাধান, এতে করে কিন্তু বাংলাদেশ আমরা অনেক সাফার করছি, বিশেষ করে কক্সবাজার জেলা, এরা এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে, সন্ত্রাসী তাণ্ডব করছে। এনএসটিভি টেবিল থেকে অনেক প্রোগ্রাম করেছি, আজও আবার উপস্থাপনা, একমাত্রই সমাধান মায়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে। আর কার্যক্রমটা করবেন জাতিসংঘ এবং আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এই যে আপনি বললেন মুক্তিযুদ্ধের এই কথা 90 সেকেন্ডে বলা যায় না। আমি অন্য আর একদিন বলবো, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। এখন যে প্রোগ্রাম দিয়েছেন দুয়ার অনুষ্ঠান, এইটা গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে, এবং এখানে আমাদেরকে যারা স্পন্সর দিয়ে সহযোগিতা করে থাকে সেগুলো হচ্ছে বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, গ্রাজুয়েট গ্রুপ, হলি কার্গো এক্সপ্রেস C&F এজেন্ট, হাই কেয়ার কার্গো সার্ভিসেস C&F এজেন্ট, মির এক্সপ্রেস লিমিটেড, এটাও C&F এজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। এই সংগঠনগুলো এছাড়াও ধর্মীয় মূল্যবোধে গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, হোটেল বেনাপোল। সৌভাগ্যক্রমে আমার বাড়িটা বেনাপোল ওয়ারফিল্ড থেকে, যেখান থেকে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এটা আমার নানার জায়গা। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে। আমি মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীনের পরের একটি কথাই বলবো, এটা 30 সেকেন্ডের কথা। যখন আমরা আর কি যশোর কলকাতা রোড ধরে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের দিন এই বাংলাদেশে আসি, আমাদের গোলদার সিটি পর্যন্ত আসি, এরপরে তো রাস্তার দুই ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদেরকে ওই রাস্তা দিয়েই ফেরত নিয়ে যাওয়া হয়। তখন আর কি আমার বাড়ির সামনে, এখন যেটা মাহবুবা হক এতিমখানা, ওখানে একটি বট বৃক্ষ ছিল, ওর নিচেই পাকিস্তানি এই সেনাবাহিনীর ওই যারা পদস্থ কর্মকর্তা, এদের জন্য বাংকার ছিল। তো ওই বাংকারের ভিতরেই আর কি দেখা যায় 3টি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, এটা তো 16ই ডিসেম্বর, আর 1-2 দিন আগে 13 বা 14 তারিখে তাদের শ্লীলতাহানি করে খুন করা হয়েছে। তাদের এই ডেড বডিটা দেখেছি, এখনো যখন বাড়িতে যাই ওই জায়গাটায় গেলে আমার গা শিউরে ওঠে। 1971 সালের সকল যারা শহীদ, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই বাংলাদেশের 80,000 সহ, যার ভিতরে প্রায় 3,000-এর মতো হাজী সাহেব ফেরত এসছেন, বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রোগ্রাম আপনাকে দিলাম। আমরা অনুষ্ঠান আজকের মতো শেষ করব। এনএসটিভির তরফ থেকে, পক্ষ থেকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখি ক্যামেরাটা অফ করি।